জাস্ট একদিনের মাথায় যখন আমি দেখি যে আমার মেম্বারের লিস্টে 1.5 লাখ পেন্ডিং। 1.5 লাখ পেন্ডিং, মানে একদিনের মাথায়। আপনাদের তো হচ্ছে প্রায় 4 মাসের মধ্যেই মিলিয়ন ক্রস করেছিল পেজে। তো যে কোনো বিচারেই মিলিয়ন পিপল কিন্তু হচ্ছে অনেক বড় একটা বিষয়। এরকম অনেক রেকর্ড আছে যে আমাকে ইনবক্স করেছে যে আপু আমি হচ্ছে বাচ্চার দুধ কিনেছি এটা সেল করে, আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম করেছেন। মানে মানুষ যেখানে আছে সেখানে গ্যাঞ্জাম আছে, এটা হচ্ছে গিয়ে, আর যেখানে বাঙালি আছে এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। মানে কি, আপনি একটা ভালো কাজ করছেন, এটা অনেকে সহ্য হবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যদি আমাদের আজকের গেস্টকে পরিচয় করে দিই যে আজকে আমাদের সাথে ফ্লোরিডা আপু এসছে। অনেকে হয়তো চিনতেও পারেন, অনেকে হয়তো নাও চিনতে পারেন। কিন্তু আমি যদি বলি যে আজকে আমাদের সাথে রিসাইকেল বিনের প্রতিষ্ঠাতা এসেছেন, তাহলে আমার মনে হয় না যে ফেসবুক ব্যবহার করেন এমন কেউ হচ্ছে না চিনে থাকতে পারবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমরা আজকে খুবই আনন্দিত যে রকমারিতে আজকে আপনি আমাদের সাথে এই সময়টা দিতে পেরেছেন। আজকে আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে এবং আমাদের দর্শকদেরও অনেক কিছু জানার আছে। কারণ ফেসবুকে যদি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পেজেস আমি বলি, তাহলে রিসাইকেল বিন কিন্তু তার মধ্যে থাকবে। এবং ভ্যালু অ্যাডিং এর কথাও যদি বলি, তাহলেও কিন্তু এটা শীর্ষে থাকতেই বাধ্য। তো আমরা প্রথমেই জানতে চাই যে এই উদ্যোগটা কিভাবে নিলেন, কিভাবে এই আইডিয়াটা মাথায় আসলো? প্রথমে রকমারিকে ধন্যবাদ যে আমাকে আজকে সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হলো। কিছু গল্প শেয়ার করা যাবে সবার সাথে, অনেক না জানা কিছু কথাও সবাইকে বলা যাবে। মাঝে মধ্যে এরকম আসলে দরকার হয় যে নিজের না জানা কথাগুলো সবাইকে একটু জানি, কারণ ব্যাকগ্রাউন্ডের গল্প অনেকেই আসলে জানে না। অবশ্যই। তো যাই হোক, রিসাইকেল বিন আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া খোলা হয়েছিল। মানে হুট করে জাস্ট 10 মিনিটের একটা ডিসিশনে রিসাইকেল বিনের জন্য, জাস্ট 10 মিনিট। মানে হঠাৎ করে কোভিডের টাইম তখন। হ্যাঁ হ্যাঁ। তো কোভিডের টাইমে হয়েছিল কি যে আমরা সবাই গৃহবন্দী ছিলাম, তো কোনো কাজকর্ম নাই, বাসার বাইরে যেতে পারছি না। তো হঠাৎ একদিন আলমারি খুলে দেখি যে আমার হিউজ শাড়ি ওখানে সাজানো, যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, তো মোটামুটি ধুলা পড়ে গেছে বলা যায়, মানে পড়তে পারছি না। তখন আমার কাছে মনে হলো যে এগুলো একটা ইউজলেস, এখন তো আমরা এই আলমারিটা খালিও করতে পারবো না, কোথাও যেতেও পারছি না, এগুলোর কাজ কি? তো হঠাৎ করে তখন মনে হলো যে ফেসবুকে এরকম যদি একটা গ্রুপ থাকতো যে যেখানে ইউজ জিনিসগুলো সেল করতে পারতাম, সেই টাকা দিয়ে আবার নতুন কিছু কিনতে পারতাম, তাহলে কোভিডের টাইমে তো সবারই একটা আর্থিক সমস্যা সবাই আমরা ফেস করেছি। তো তখন আমাকে হঠাৎ করে মনে হলো যে একটা গ্রুপ খুলেই ফেলি। আর ফেসবুকে কিন্তু এমন না যে রিসাইকেল বিন এটা ফার্স্ট গ্রুপ ইউজ প্রোডাক্টের, সত্যি কথা যেটা, এই গ্রুপ কিন্তু এরকম টাইপের গ্রুপ আমি অনেক দেখেছি, বিশেষ করে দেশের বাইরে। তো হুট করে মাথায় আসলো যে আমি একটা গ্রুপ খুলেই ফেলি যে এখানে কিনা ইউজ প্রোডাক্ট সেল করতে পারি। জাস্ট 5 মিনিট 10 মিনিট চিন্তা করলাম নাম কি দিব, সেটা চিন্তা করতে যেয়ে আমার হঠাৎ করে কম্পিউটারে রিসাইকেল বিনের কথাটা মাথায় আসলো। যে রিসাইকেল করব মানে হচ্ছে কোনো কিছু তো পার্মানেন্টলি আমি এখানে ডিলিট করে ফেলছি না, আমি এটাকে আবার যেহেতু ইউজ করব, তো ওই হিসাবেই আসলে রিসাইকেল বিন নামটা আমার মাথায় এসেছিল। তো আমার হাজব্যান্ডের সাথে একটু আলাপ করলাম যে আচ্ছা আমি যদি এরকম একটা গ্রুপ খুলে ফেলি, মানুষকে আমাকে অনেক বেশি ভাববে, কারণ বাংলাদেশে তো আসলে ইউজ প্রোডাক্ট সেল খুব কম হয়, এটা একটা আমাদের আসলে কি বলবো ল্যাকিংসই বলতে পারি, বা একটা মানে এটা আমাদের জন্য একটা শর্টকামিংসও বলা যায় যে আমরা অন্যের ইউজ জিনিস বা অন্যের ইউজ প্রোডাক্ট ইউজ করব, আমাদের তো এই মেন্টালিটি আসলে নাই। আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করলো যে না তুমি খুলো, অসুবিধা নাই, এখন তো কোভিডের টাইমে সবাই ঘরেই বসে আছে, তো হয়তো বা কারো কাজেও লাগতে পারে। তো জাস্ট 10 মিনিটের ডিসিশনে আমি রিসাইকেল বিন নামে একটা গ্রুপ করলাম, যেটা ট্যাগলাইন আমরা দিলাম হচ্ছে রিসাইকেল বিন ড্রপ ইউর নিডলেস থিং, মানে যেখানে আপনাদের নিডলেস জিনিসপত্রগুলো আপনারা ড্রপ করবেন। তো জাস্ট এই 10 মিনিটের একটা ডিসিশনে রিসাইকেল বিনের জন্ম। এটা হচ্ছে 2020 সালের 5 অক্টোবর, মানে একদম যখন আমরা গৃহবন্দী কোভিডের টাইমে, ওই টাইমটাতে। এই নামের আইডিয়াটা হচ্ছে আমার কাছে ব্রিলিয়েন্ট লেগেছে এই কারণে যে কারণ যেই কম্পিউটার ইউজ করেছে সে হচ্ছে রিসাইকেল বিন কথাটার সাথে পরিচিত, এবং এটার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কেও হচ্ছে অলরেডি মানুষজন জানে, সো কানেক্ট করতে পেরেছে খুব তাড়াতাড়ি। মানে কি এটা নামটা শুনেই মানুষ আসলে বুঝে যায় যে গ্রুপটা কিসের, মানে নামটা দিয়েই মোটামুটি বুঝে ফেলা যায়, এটার জন্য আর এক্সট্রা কোনো এক্সপ্লেনেশনের দরকার হয় না যে এটা আসলে কিসের গ্রুপ। তো নামটা জাস্ট চট করে ওই কম্পিউটার থেকে, আমি আসলে কাজ করতেছিলাম, আমার নিজেরও একটা বিজনেস পেজ আছে, তো সারাক্ষণই কম্পিউটার ল্যাপটপে কাজ করতে হয়, তো ওখানে আসলে ওই যে ছোট করে রিসাইকেল বিন যেই ট্যাবটা থাকে ওটা থেকেই আসলে এই গ্রুপের নামটা মাথায় আসছে। আপু একদম শুরুতে সাড়া পাচ্ছিলেন কেন? যদি অনেস্টলি বলি তাহলে আমি বলবো যে এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে হাইপড গ্রুপ এখন তো আছেই, আর এটা সব থেকে দ্রুত রিচ করছে এবং সব থেকে ভালো সাড়া আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না যে
বাংলাদেশে কোনো গ্রুপ ওনার এরকম সাড়া পাইছে আর কি। যেমন আমি যখন গ্রুপটা জাস্ট খুললাম, আমাদের রুলস ছিল যে আপনারা 20 জন মেম্বারকে অ্যাড করে আপনারা সেল পোস্ট দিবেন। জাস্ট একদিনের মাথায় যখন আমি দেখি যে আমার মেম্বার লিস্টে 1.5 লাখ পেন্ডিং, 1.5 লাখ পেন্ডিং, মানে একদিনের মাথায় আমি জাস্ট তখন হিমশিম, মানে আমি একা চালাচ্ছি তখন। তো আমি জাস্ট একসেপ্ট করছি, তো দেখা যায় যে 30,000 হয়ে গেছে একদিনে, 2 দিনে 40,000 ক্রস করছে। মানে আমি তো একসেপ্ট করে মানে ফুল কিনারা পাচ্ছি, মানে রিকোয়েস্ট তো হচ্ছে কন্টিনিউয়াসলি আসে, সেটা একসেপ্ট করার জন্য তো কিছুটা টাইম দরকার হয়। তো দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট তো আসতেছে, পেন্ডিং এ ঝুলে যাচ্ছে, আমি তো আবার অ্যাপ্রুভ অলও দিতে পারছি না। আমি তো একটু দেখেই ফার্স্ট টাইম ভাবছিলাম যে অ্যাপ্রুভ করব, আর মানুষ তো আমি একা ছিলাম। তো তখন দেখা গেল যে আমার মাথা পুরো খারাপ, অলমোস্ট 30-40 হাজার গ্রুপ মেম্বার ক্রস করছে। তো তখন আমি চিন্তা করলাম যে না, আমি একা এটা হ্যান্ডেল করতে পারবো না। তখন আমার মনে হলো যে এখানে ম্যান পাওয়ার দরকার। এটা 3 দিন আমি একা কাজ করে মোটামুটি 3 দিনে আমাদের হচ্ছে 60,000 ক্রস করছে আর কি 3 দিনে। মানে একসেপ্ট করছি কম, এই জন্য আসলে আমি ওভাবে একসেপ্ট করতে পারছিলাম না, মানে একা তো। তারপরে যখন আমি লোক নিলাম তখন ফার্স্ট 6 জন আসলো আমার সাথে আমাকে সাপোর্ট দিতে। এভাবে আস্তে আস্তে টিমটা গ্রো করে এখন আমরা 16 জনের একটা টিম। আচ্ছা, আপনাদের তো হচ্ছে প্রায় 4 মাসের মধ্যেই মিলিয়ন ক্রস করেছিল পেজে। তো যে কোনো বিচারেই মিলিয়ন পিপল কিন্তু হচ্ছে অনেক বড় একটা বিষয়। তো তখন এই এত বড় জিনিসটাকে ম্যানেজ করার জন্য, বা এই যে ভাইরালিটির কারণে যে জিনিসটা আরো স্প্রেড করছিল, তো তখন কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন যে এত বড় একটা জিনিস কিভাবে? শুরুতে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের যে 20 জন মেম্বার যে অ্যাড করার একটা শুরুতে ট্রেন্ডিং ছিল, এটা আসলে আমি করেছিলাম কি, সব গ্রুপেই দেখি যে এরকম একটা রুলস থাকে যে আপনারা 20 জন মেম্বার অ্যাড করে গ্রুপে সেল পোস্ট দিতে পারবেন। তো আমি তো আসলে জানতাম না যে এটাতে এরকম বিস্ফোরণ হবে, তাহলে আমি শুরু থেকে মেম্বার অ্যাডের বাদ দিয়ে দিতাম, মানে কনসেপ্টই বাদ দিয়ে দিতাম। তো যখন দেখলাম যে এরকম হিউজ মানুষ অ্যাড হচ্ছে, তখন আমি সাথে সাথে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে মেম্বার অ্যাড করা দরকার নেই, কারো কোনো মেম্বার অ্যাড করা দরকার নেই, আপনারা সেল পোস্ট দেন। মানে আমি আর পারছি না মেম্বার হ্যান্ডেল করতে। তো তারপরে মানুষজন তো থামলো না, কারণ যেহেতু তারা এখান থেকে বেনিফিট পাওয়া শুরু করছে, দেখা যাচ্ছে একটা সেল পোস্ট দিচ্ছে, সাথে সাথে সেল হয়ে যাচ্ছে, মানুষ খুব মজা পেয়ে গেল। আর মানুষ কিন্তু দেখবেন যে যখন একটা নতুন কিছু খুঁজে পায় তখন, আর যখন মানুষ দেখে যে আমার এখান থেকে আমার প্রফিট হচ্ছে, আমার লাভ হচ্ছে, বিশেষ করে কোভিডের টাইমে অনেক কিছু মানুষের ঘরে জমে গেছে, প্লাস হচ্ছে আর্থিক একটা অনটন শুরু হয়ে গেছে। তো তখন দেখা যাচ্ছে যে অনেকে এই পুরান জিনিস সেল করে ঘরের খাবারও কিনেছে। এরকম অনেক রেকর্ড আছে যে আমাকে ইনবক্স করেছে যে আপু আমি হচ্ছে বাচ্চার দুধ কিনেছি এটা সেল করে, আপনাকে অনেক থ্যাঙ্কস যে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম করেছেন, বা বাসার আনইউজড গাছ কিছু ছিল এগুলো সেল করে আমি সংসার চালাচ্ছি 8 মাস ধরে, কোভিডের ফুল টাইমটা। তো দেখা যায় যে এরকম একটা হিউজ রেসপন্সের পরে এই গ্রুপটা সামাল দেওয়া আমার জন্য অনেক টাফ হয়ে গেল, যে এত রেসপন্স। তো তখন আমি করলাম যে হচ্ছে মানে কিছু রুলস সেট করে দিলাম। রুলস ছাড়া তখন আর গ্রুপ আসলে টাফ হচ্ছিল ম্যানেজ করা, কারণ আমাদের এই গ্রুপটা হচ্ছে পুরোপুরি একটা ভলান্টারি গ্রুপ। এখানে আমার যে মডারেটরগুলো কাজ করে তারা হচ্ছে একদম ফুল ভলান্টারি ওয়ার্ক করে, এবং 24/7, এবং হচ্ছে সপ্তাহে 7 দিন, কোনো ছুটি নেই। তো এটা আসলে ম্যানেজ করাটা আমাদের জন্য খুব টাফ ছিল। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা কিছু রুলস করলাম যে এটাকে কীভাবে ম্যানেজ করা যায়। একটা সেল পোস্ট ফরম্যাট করে দিলাম যে এর বাইরে সেল পোস্ট অ্যাপ্রুভ হবে না, এই জিনিসপত্রগুলো অ্যাপ্রুভ হবে না, এগুলো হবে। সব গ্রুপ চালানোর জন্য তো কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আসলে সময়ের সাথে সাথে প্রয়োজনের তাগিদে চলে আসছে। একটা রুলস এক সময় চেঞ্জ হয়েছে, আমরা ওভাবে চেঞ্জ করে যেভাবে যেই সময় যেটা দরকার ছিল সেভাবে করে এখন চালাচ্ছি আর কি, এরকমই চলছে। এখানে অনেক সময় হচ্ছে মানে অনেক ইন্সপিরেশনাল স্টোরিও চোখে পড়ে, আমার নিজেরও অনেকগুলো চোখে পড়েছে, যে কেউ একজন হয়তো একটা জিনিস সেল করার জন্য পোস্ট দিচ্ছেন, তখন সেখানে কমেন্টে হচ্ছে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কি সমস্যা, সেখান থেকে অনেক হয়তো হেল্প করতে এগিয়ে আসছেন। তো এই জিনিসগুলো খুবই ইন্সপায়ারিং, এবং আপু আমার মনে হয় আপনার জন্য এটা অনেক ফুলফিলিং একটা, মানে আমি কি বলবো ভাইয়া, যে আমি আসলে এত মানুষের দোয়া পাইছি গ্রুপটা খোলার পরে, মানে এটা একটা ব্লেসিং ছিল আমার লাইফে যে হুট করে এই রিসাইকেল বিনের জন্মটা। যেমন আমার ইনবক্স যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে আমি মানুষের কতটা দোয়া পেয়েছি আসলে। যেমন একটা হাজব্যান্ড ওয়াইফের কথা বলি, দুজনই আমাকে ইনবক্স করেছেন। তো ফিল্টারে ছিল মেসেজটা, অনেকদিন পরে পড়েছি। তো তারা বলেছে যে তারা নতুন সংসার শুরু করেছে, হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে নতুন কিছু কেনার মতো সামর্থ্য ছিল না কোভিডের টাইমে। তো রিসাইকেল বিন থেকে নাকি তারা তাদের পুরো সংসার গুছিয়ে ফেলেছে এই ইউজড প্রোডাক্ট দিয়ে। আরেকজন আমাকে এরকম ইনবক্স করলো যে তার হচ্ছে হাজব্যান্ডের জব নাই প্রায় 8 মাস, রিসাইকেল বিনে সে তার অপ্রয়োজনীয় জিনিস সেল করে নাকি 8 মাস ধরে সংসার টানছে। তারপর হাজব্যান্ডের অবশ্য জব হয়েছে, এই 8 মাসের জন্য সে আমাকে থ্যাঙ্কস দিয়েছে এবং আমাকে গিফট পাঠাতে চায়, মানে এতটাই গ্রেটফুল আর কি তারা। আর আপনার সেল পোস্টের কথা যদি চিন্তা করেন, অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক ধরনের কথা বলে সেল পোস্ট দেয় যে আমার বাসায় এটা আমার অল্প দামে দরকার, সিকিং পোস্টও আসে যে আমার অল্প দামে দরকার, আমি একটা স্টুডেন্ট, বা
তবে এগুলা থেকে কিন্তু আবার অনেক হয়, যেমন অনেকে কিন্তু এটা ইউজও করে। যেমন আসলে গ্রুপ চালালে না আমাদের মাথা খুলে যায়, হ্যাঁ, যেমন সবাই যে অসহায়, সবাই যে দরকারে কম দামে চায়, ব্যাপারটা কিন্তু তাও না। অনেক সময় দেখা যায় যে অনেকে সামর্থ্য আছে, তারপরেও দেখা যায় যে হাদিয়া বলতে গিফট চাচ্ছে, একটা লোভে পড়ে যায় আসলে মানুষ। তো এগুলা থেকে আসলে ট্রেস করে অরিজিনালটা বেছে নেওয়াটা অনেক টাফ আমাদের খুবই জন্য। খুবই ডিফিকাল্ট, এটা টাফ, যেহেতু মানুষকে ডিল করার ব্যাপার। মানুষকে ডিল করা। আর মুদ্রার তো এপিঠ ওপিঠ দুই পিঠই থাকে, মানে সবসময় তো এক পিঠ আসলে চোখে পড়ে না, অন্য পিঠটাও আসলে দেখতে হয়। আরেকটা ব্যাপার, যখনই হচ্ছে মানুষ ম্যানেজ করার কোনো ব্যাপার হয় বা অনেক মানুষ ইনভলভ থাকে, সেখানে কিন্তু হচ্ছে যে কোনো মুহূর্তেই এক ধরনের টক্সিসিটি ক্রিয়েট হতে পারে। যেমন হচ্ছে কোনো একটা পোস্ট আসলো, তার পোস্টের নিচেও হচ্ছে অনেক টক্সিসিটি ক্রিয়েট হতে পারে, এবং এই ব্যাপারটা হচ্ছে মেন্টালি হচ্ছে অনেক মানে প্রেশারাইজিং। তো এই জিনিসগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? মানে মানুষ যেখানে আছে সেখানে গ্যাঞ্জাম আছে, এটা হচ্ছে গিয়ে, আর যেখানে বাঙালি আছে এটা হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। মানে কি, আপনি একটা ভালো কাজ করছেন, এটা অনেকে সহ্য হবে না। মানে মোস্ট অফ দ্য, মানে দেখা যাবে ম্যাক্সিমাম মানুষ এটাকে ভালোভাবে নিবে, কিছু 10% থাকবে যে যারা আপনার লেগ পুল করতে থাকবে অলওয়েজ। তো কিছু মানুষ আমাদের লেগ পুল করতে গ্রুপে ঢুকে, তো দেখা যায় যে তারা সব সেল পোস্টেই খুব নেগেটিভ কমেন্টস করে। তবে ওদেরকে থ্যাঙ্কস, যারা নেগেটিভ কমেন্টস করে এদেরকে থ্যাঙ্কস এই কারণে বলবো যে ওরা আমাদেরকে ম্যাচিউর বানাই দিছে। মানে ওরা আমাদেরকে নেগেটিভিটিটা নেওয়ার জন্য যে একটা মেন্টালিটি, আমাদেরকে ওই মেন্টালিটিটা গ্রো করে দিচ্ছে, আমাদের মোটামুটি চামড়া গন্ডারে চামড়া বানিয়ে দিচ্ছে। মানে আমরা এখন সব কিছু হজম করতে পারি। লাইক ধরেন যে একটা সেল পোস্ট করলো যে আমি একটা বিয়ের শাড়ি সেল করবো, ওখানে দেখা যাবে যে 100টা কমেন্টস করবে, তার মধ্যে ধরেন যে 50টা কমেন্টসে থাকবে কি, বিয়ের জিনিস কেউ সেল করে, এটা একটা স্মৃতি, আপনার কি ডিভোর্স হয়ে গেছে, কেন সেল করে দিচ্ছেন, বিয়ের শাড়ি সেল করার মতো গরিব হয়ে গেছেন, মানে এই টাইপের যে আজে বাজে ব্যাড ফিল করানোর জন্য, মানে যে মানুষটা সেল পোস্ট দিয়েছে তাকে পুরো মেন্টালি ডাউন করে ফেলবে। তো আমরা এটাকে মোটিভেট করি কিভাবে, আমরা সারাক্ষণ হচ্ছে পোস্ট দিতে থাকি, মডারেটর পোস্ট বলেন, অ্যাডমিন পোস্ট বলেন, এদেরকে মোটিভেট করতে থাকি যে আপনারা ইগনোর করতে শিখেন। এই যে মানুষগুলো আপনাদেরকে নেগেটিভ কমেন্টস করছে, তারা আপনাদেরকে হেল্প করছে, তারা কি করছে, আপনার পোস্টটাকে বাম্প করাচ্ছে। তাদের এই নেগেটিভ কমেন্টের জন্যই আপনার পোস্টটা সবার হোম পেজে যাচ্ছে, কারণ যত বেশি নেগেটিভ কমেন্ট তত বেশি কিন্তু এটার রিচ, ইন্টারঅ্যাকশন যত বেশি হবে, অ্যালগরিদমটাই এমন যে পোস্টটা হচ্ছে উপরে, পোস্টটা যত উপরে থাকবে, পোস্টটা রিচ করবে, আপনার জিনিসের সেলের টেন্ডেন্সি তত বেড়ে যাবে, আপনার পোস্ট মানে আপনার সেল তত ভালো হবে। সো এরা কিন্তু আমাদেরকে হেল্প করে আসলে ইন এসেন্স। তো আগে আমরা করতাম কি, একদম ব্যাড কমেন্টস যারা করে এদেরকে গ্রুপ থেকে ব্লক করে দিই একদম। মানে আসলে অনেক সময় ব্যাড কমেন্টস নেওয়া যায় না, গ্রুপের পরিবেশ নষ্ট হয়ে যায়, বিশেষ করে অফেন্সিভ কমেন্টস যেগুলো, রাইট। যখন কিনা গালাগালি শুরু হয়ে যায়, যখন কিনা স্ল্যাং শুরু হয়ে যায়, তখন দেখা যায় ফেসবুক থেকে ভায়োলেশন আসে। আমাদের ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এখন অনেক বেশি টাফ, খুবই স্ট্রিক্ট, যে কোনো ধরনের গালাগালির জন্যই আমাদের দিয়ে দেয়। তো আমরা গ্রুপে কিছু কিওয়ার্ড সেট করে রাখি, কারণ অলওয়েজ তো আমাদের ফুল গ্রুপটা আমরা মনিটর করতে পারি না, এতগুলা এত 13 লাখের একটা গ্রুপ তো এত সহজে মনিটর করা যায় না, অটোমেশন তো ডেফিনেটলি দরকার। ইয়েস, তখন আমরা কিছু কিওয়ার্ড সেট করে রাখছি যে এই কিওয়ার্ড যখন কেউ ইউজ করবে সাথে সাথে আমাদেরকে নোটিফাই করবে ফেসবুক, তো তখন আমরা তাদেরকে সাথে সাথে ওখান থেকে ব্লক করে দিই। তো ব্লক করে দিলে কি হয়, যে দেখা যায় যে কিছু নেগেটিভিটি কমে যায়, কিছু টক্সিক পিপল চলে যায়। তবে যেই পরিমাণে টক্সিক পিপল চলে যায় তার থেকে আবার দ্বিগুণ পরিমাণ টক্সিক পিপল ইনও করে, এটাও সত্যি কথা। কারণ আমাদের রিসাইকেল বিন থেকে আপনি যদি ডেইলি ব্যান চিন্তা করেন, 200-র উপরে ব্যান হয়, 200-র উপরে ব্যান করি আমরা। তারপরে হচ্ছে মিউট হয় মোটামুটি এরকমই 100-150 মানুষ, আবার প্রতিদিন ঢুকেও যায় 1-1,500 মানুষ। তো দেখা যায় যে ওই হিসেবে গ্রুপ মোটামুটি সারাক্ষণ চাঙ্গা থাকে, মানে কেউ না কেউ থাকেই। তো এটা আমরা এখন মোটামুটি ওভাবে হ্যান্ডেল করি, খুবই পজিটিভ ওয়েতে। অবশ্যই আমরা খুবই পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করি, মানে প্রথমে খুব সুন্দর করে তাকে বোঝানো বলার ট্রাই করি, তারপরেও যখন শুনে না তখন তাকে ব্যান করে দেওয়া ছাড়া উপায় থাকে না আসলে। ডেফিনেটলি। আপু, এখন হচ্ছে গ্রুপের ওভারঅল অপারেশনের মানে ব্যাপ্তিটা কেমন? ব্যাপ্তি বলতে এখন কত মানুষ ইনভলভ, বা প্রতিদিন হচ্ছে কি পরিমাণ এখানে পোস্ট হচ্ছে? আচ্ছা, শুরুতে বলি যে প্রতিদিন পোস্টের কথা যদি চিন্তা করেন, 2,500 থেকে 3,000 পোস্ট পড়ে প্রতিদিন। এই পোস্ট কন্টিনিউয়াস চলতে থাকে। আপনি রাত 3টার সময় উঠেও দেখবেন যে 1-150 পোস্ট পেন্ডিং, সকাল 6টার সময় উঠেও দেখবেন 1-150 পোস্ট পেন্ডিং। এবং আমাদের মডারেটরদের কাজ এখন আমরা শিফট করে দিয়েছি, এক একজন 2 ঘন্টা করে শিফট করে। তো আমাদের 16 জনের একটা টিম আছে, এর মধ্যে 12-14 জন পোস্ট টানে, বাকিরা হচ্ছে আমার কো অ্যাডমিন আছে যারা ওদেরকে আবার মনিটর করে, ম্যানেজ করে। মানে আমরা একটা হায়ারার্কি মেনটেন করি আর কি, এখন একটা অর্গানাইজেশনের মতো। আমাদের একটা টিম মিটিং হয় প্রতি সপ্তাহে, ওখানে আমরা কাজ কোলাবোরেট করার জন্য একটা টিম মিটিং করি। তো ওরা দেখা যায় যে 2 ঘন্টা করে সবাই পোস্ট টানছে, 2 ঘন্টা করে সবাই নতুন মেম্বার অ্যাপ্রুভ করছে। গ্রুপে যে রিপোর্টগুলো আসে, গ্রুপে তো অনেক রিপোর্ট আসে, অনেক কিছুই রিপোর্ট করে, ওই রিপোর্টগুলো আমার 2 কো অ্যাডমিন দেখছে।
আর হচ্ছে ফুল এখন আমাদের একটা কুরিয়ার সার্ভিসও লঞ্চ হয়েছে। এটার এগেনস্টে আবার যদি একটু বলতে চাই এটার ব্যাপারে, সেটা হচ্ছে যে গ্রুপে আবার যখন মানুষ আছে তখন তো ফ্রড অবশ্যই আছে। আর যেহেতু এখানে সবাই সেলার সবাই বায়ার, এখানে ফ্রডের চান্সটা আরো বেশি। দেখা যাচ্ছে যে আপনাকে বলছে যে এটা একটা নতুন শাড়ি, আপনি সুন্দরবন থেকে পিক করে দেখলেন যে একটা ছেঁড়া শাড়ি দিয়ে দিছে। তো এই জিনিসগুলো আমাদের জন্য হ্যান্ডেল করাটা অনেক টাফ ছিল, কারণ হচ্ছে আমরা তো আসলে বাই সেলে কোনো ইন্টারফেয়ার করি না, আমরা শুধু পোস্ট অ্যাপ্রুভ করি, একটা প্ল্যাটফর্ম দিয়েছি। তো এখানে যখন দেখা যায় যে কেউ যখন সেল করছে, কি সেল করছে, কার কাছে সেল করছে, আদৌ সেল হয়েছে কিনা, এই ব্যাপারে কিন্তু আমরা ইন্টারফেয়ার করতে যাই না। কিন্তু দেখা যায় অনেকে অগ্রিম বিকাশ করে দিচ্ছে, তারপরে এসে বলছে যে আপু অগ্রিম বিকাশ করেছি, এখন আমাকে প্রোডাক্ট পাঠাচ্ছে না। অনেকে বলছে যে আপু এটা অর্ডার করেছিলাম, এটা দিয়েছে। তো এই যে সময়ের চাহিদায়, মানে সময়ের তাগিদে বা প্রয়োজনের চাহিদায় দেখা গেছে আমাদেরকে একটা কুরিয়ার সার্ভিস লঞ্চ করতে হবে, কারণ এরকম নেগেটিভ ঘটনা ঘটলে তো হচ্ছে মানে গ্রুপের উপরে একটা ইমপ্যাক্ট চলে আসে। যদিও আমরা পিন পোস্টে ক্লিয়ার করে বলে দিয়েছি যে গ্রুপের লেনদেনে কোনো ধরনের কিছুতেই অ্যাডমিন প্যানেল দায়ী না, কিন্তু তারপর একটা দায়ভার কিন্তু থেকে যায়, অঘোষিত একটা দায়ভার আমাদের আছে। তো এটার জন্য আমরা একটা কুরিয়ার সার্ভিস লঞ্চ করেছি, যেটা হচ্ছে আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিবে, আপনার বাসা থেকে প্রোডাক্টটা পিক করবে, বায়ারের মানে সেলারের বাসা থেকে পিক করে একদম বায়ারের বাসায় ডেলিভারি করবে, এবং বায়ার জিনিসটা দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকাটা দিবে। তো এক্ষেত্রে হয়েছে কি, এটা লঞ্চ করার পরে আমাদের গ্রুপের মানে ফ্রড কেস মোটামুটি 90% কমে গেছে। আপু এমনিতেই তো হচ্ছে এত বড় 13 লক্ষের অধিক মেম্বারের একটা পেজ ম্যানেজ করা, এটা হচ্ছে একটা হ্যাসেল। তারপর হচ্ছে আবার এত বড় একটা ডেলিভারি সিস্টেম, যেটা দেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট আনে আবার পৌঁছে দেয়, সেটা কিন্তু আরেকটা ডিফারেন্ট ডাইমেনশন। সো এই জিনিসগুলো করার পরে আপনি পার্সোনাল লাইফে ব্যালেন্স করেন কিভাবে? আসলে কি আপনার হচ্ছে এখন মানে ওরকম করে পার্সোনাল লাইফ বলে কিছু আছে নাকি সেটা মিস করেন? খুবই মিস করি, এটা একদম সত্যি কথা, যে আসলে নিজের টাইম বলতে এখন কোনো টাইম নেই। একে তো আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা থাকলে আসলে আর এক্সট্রা কিছু করার টাইমই পাওয়া যায় না। এটাও তো একটা ফুল টাইম জব, একটা বাচ্চা রেইজ করা, এটা একটা ফুল টাইম জব। তো তার পাশাপাশি আমাকে আমাদের গ্রুপটা চালাতে হবে। গ্রুপটাতে আমি এখন অনেক হেল্প পাচ্ছি, যেমন আমি গ্রুপটাকে না মানে সুন্দর করে সেট করে দিয়েছি। এখন আসলে আমাকে জাস্ট একটু মনিটর করলেই হচ্ছে, মানে আমাকে এখন পার্সোনালি পোস্ট টানতে হচ্ছে না, পার্সোনালি কোথাও ইনভলভ হতে হয় না। আমার 2 জন কোঅ্যাডমিন আছে যারা কিনা মডারেটরদেরকে মনিটর করে, ওরা খুব সুন্দরভাবে গ্রুপটা ম্যানেজ করে। মানে আমি যদি 8-10 দিন এখন গ্রুপে নাও ঢুকি, দেখা যায় যে আমার গ্রুপটা সুন্দরভাবে চলছে। সো গ্রুপের হ্যাসেলটা ওভাবে আমাকে নিতে হয় না। ডেলিভারির জন্য আমাদের এক্সট্রা ম্যান পাওয়ার আছে। আচ্ছা, ডেলিভারিটার জন্য আমরা একটা ডেলিভারি সার্ভিসের সাথে থার্ড পার্টি হিসেবে কাজ করছি। মানে আসলে হয় কি যে এত বড় ডেলিভারি সার্ভিস হঠাৎ করে রান করাটা টাফ। আমাদের তো গ্রুপের বয়স খুব কম, এত অল্প সময় এত কিছু করা টাফ। মানে আমরা না হয়েছে কি হঠাৎ করে বড় হয়ে গেছি, তো মানে আমরা কিন্তু ম্যাচিউর ওভাবে হই নাই, মেন্টালি অতটা ম্যাচিউর হই নাই, কিন্তু আমরা আসলে এক্সপেনশনটা অনেক বেশি হয়ে গেছে। তো এই জন্য আমরা একটা থার্ড পার্টির সাথে কাজ করছি, ওটার জন্য লোক আছে। কিন্তু নিজের টাইম যদি জিজ্ঞেস করেন তাহলে নিজের জন্য কোনো টাইম নেই। খুব মিস করি হচ্ছে, যেমন আগে ফ্রি টাইম পেলে গল্পের বই পড়তাম, সমরেশ মজুমদারের বই খুবই ফেভারিট ছিল। তারপর হচ্ছে বাংলাদেশের কথা যদি বলেন, মন খারাপ থাকলে হুমায়ুন আহমেদের বই পড়তাম, জাফর ইকবালের বই পড়তাম। এখন এগুলো মারাত্মকভাবে মিস করি। এখন কোনো বই জাস্ট ধরার সাথে সাথে ছেলে এসে সেটা শেষ। তো এখন ওর সামনে আর বইটাই ধরা হয় না। তবে এই লাইফটা খুব মিস করি, বিশেষ করে বই পড়াটা। অনেক বই পড়তাম একসময়। আপু এই গ্রুপটাকে নিয়ে নেক্সট স্টেপ বা নেক্সট প্ল্যান যদি বলেন, সেরকম কিছু কি চিন্তা করেছেন? নেক্সট স্টেপ বলতে আমরা চাচ্ছিলাম যে গ্রুপটার জন্য একটা ওয়েবসাইট খুলতে। মানে এখন তো আসলে আমরা সম্পূর্ণ কমার্স ডিপেন্ডেন্ট, মানে ফেসবুক ধরেন এখন যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আমাদের এই গ্রুপটা মানুষ মিস করবে, আমরা একটা ভালো একটা জিনিস হারাবো। তো আমরা চাচ্ছিলাম যে এটাকে কমার্স বেজে নিয়ে যেতে, একটা ওয়েবসাইট করতে যেখানে মানুষ এভাবে সেল করতে পারবে। অ্যাপসের চিন্তা আছে ফিউচারে। আর সব থেকে বড় যেই চিন্তাটা আমার মাথায় ঘুরে সেটা হচ্ছে ফিজিক্যাল একটা স্টোর দেওয়ার চিন্তা আছে আমার। যেমন যেখানে মানুষ তার অপ্রয়োজনীয় জিনিসটা দিয়ে যাবে, আমরা সেটাকে কিনে নিব, সেটা দিয়ে সেখান থেকে আবার অনেক মানুষ এসে ওটা পিক করবে। মানে হচ্ছে ধরেন এটা অনেকটা সুপার শপ টাইপের মতো একটা কিছু করার চিন্তা আছে। তবে সেটা অবশ্যই আরও পরে আর একটু গুছিয়ে নিই আমরা, আর একটু ম্যান পাওয়ার আসুক, আমার বাচ্চাটা একটু বড় হোক, মানে সব কিছু মিলে। তবে ফিজিক্যাল স্টোরটা আমার মনে হয় বাংলাদেশে দরকার, কারণ দেশের বাইরে দেখেন ফিজিক্যাল স্টোর আছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসের অনেক ফিজিক্যাল স্টোর আছে, সবাই রেখে যায়, আরেকজন এসে প্রয়োজনীয় জিনিস কিনে যায়। অনেকে দেখা যায় যে সেল করে না, এমনিতেই দিয়ে যায়, আবার যার দরকার সে এসে এমনিতেই নিয়ে যায়। তো আমি এরকম চিন্তা করেছি 2টা পার্ট রাখবো। একটা হচ্ছে একদম আলাদা থাকবে, যেটা কিনা কোনো দাম ছাড়া,
মানুষ এসে এমনিতেই পিক করে নিয়ে যাবে, আরেকটা যেটা থাকবে যে আমরা কিনে রাখবো, মানুষ এসে ওখান থেকে কম দামে পিক করবে। এটা ফিজিক্যাল স্টোরটা দেওয়ার এটা আমার অনেক অনেক একটা স্বপ্ন বলতে পারেন, এটা ইন ফিউচার হয়তো ইনশাল্লাহ আমরা করবো। খুবই সাহসীও বলবো, আবার হচ্ছে মানে গুডউইলও এর মধ্যে আছে বলবো, মানে খুবই ভালো একটা পরিকল্পনা। আর আপু ওয়েবসাইট এবং অ্যাপে যেতে চাচ্ছিলেন কি এই কারণে যে ফেসবুকে তো হচ্ছে ওদের ফিচারগুলোকেই আমাদের ইউজ করতে হয়, সো ওইখানে আপনারা কোনো কাস্টম ফিচার আনবেন বা নতুন আরো কোনো সিস্টেম আনবেন অবশ্যই এরকম? হ্যাঁ, মানে ফেসবুকের উপর না ডিপেন্ডফুল করতে পারি না, কারণ ফেসবুক এখন অনেক সময় অনেক কিছু শুরু করছে, দেখা যাবে যে সকালবেলা হঠাৎ করে উঠে দেখবো আমার গ্রুপ নেই। এটা হওয়ারও একটা চান্স আছে, কারণ কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনটা এখন এত বেশি হার্ড যে আমরা সাপোজ আগে আমরা ধরুন কোনো হারানো বিজ্ঞপ্তি সাপোজ আমরা সেটা অ্যাপ্রুভ করেছি, ভায়োলেশন দিয়ে দিচ্ছে, 15 ডেজের জন্য গ্রুপ রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, গ্রুপে সব পোস্টের রিচ কমে গেছে, বাইসেল হচ্ছে না, এটা তো মেম্বারদের জন্য খারাপ। অনেক সময় আমরা বুঝিও না যে আসলে কেন কমিউনিটি স্ট্যান্ডার্ডের গাইডলাইনের এগেনস্টে কী করলাম আমরা, যে এটা স্ট্যান্ডার্ড মানে ফেল করলো, কেন করলো। ফেসবুকের আসলে বাংলাদেশে কেউ নাই যে যাকে আমরা এটা জিজ্ঞেস করবো যে আপনারা কী করেছি আমরা যার জন্য এই ওদেরকে কোনো একটা কিছু মেল করলে একটা রোবোটিক রিপ্লাই আসে, যেটাতে আসলে আপনি কিছু বুঝবেন না যে আপনার ফল্ট কোথায়। তো অনেক সময় কি করতে হবে, তো অনেক সময় দেখা যায় কিচ্ছু করি নাই, চলে গেছে এটা, তো দেখা যায় গ্রুপের রিচ ডাউন হয়ে গেছে, বাইসেল হচ্ছে না। তো এরকম বিভিন্ন লিমিটেশন আছে ফেসবুকের, যেটার জন্য আমার কাছে মনে হয় যে শুধু এফ কমার্সের উপর ডিপেন্ড না করে ই কমার্সে যাওয়া উচিত, তাহলে মেম্বারদের জন্য মানে লাভ, আর আমাদের জন্য তো অবশ্যই এটা সেফ সাইডে থাকা আর কি, নতুন কিছু ফিচারও অ্যাড করা যায় অবশ্যই। এখন যেমন আমরা ক্যাটাগরাইজ করতে পারি না, সাপোজ আপনি ধরেন আলমারি খুঁজছেন, আপনি এক্সট্রাভাবে আলমারি কোথাও খুঁজে পাবেন না গ্রুপে, ক্যাটাগরাইজ করা নাই, কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু আপনি আলমারি দিয়ে সার্চ করলে আলমারির ফিচারগুলো পেয়ে যাচ্ছেন, সুন্দর করে সর্ট করা যাচ্ছে। তো এরকম কিছু ফিচার তো অবশ্যই ই কমার্সে আছে যেটা আমাদের ফেসবুকে নাই আর কি, এই জন্য। থ্যাংক ইউ আপু, আমরা তো অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করলাম, তা আমরা আমাদের আজকের সময় প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তবে আপুর কাছ থেকে লাস্টে এসে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, এই জার্নিটার থ্রুতে আপনার পার্সোনাল লার্নিং কি ছিল, এরকম একটা জিনিস যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন। পার্সোনাল লার্নিং যদি বলি, অনেক কিছু, আমি অনেক ম্যাচিউরড হয়ে গেছি অল্প দিনেই, অনেক নেগেটিভ কথাগুলোকে পজিটিভলি নিতে শিখেছি, মানুষের নেগেটিভ কথার মাঝখানেও যে পজিটিভ কিছু বের করা যায় এটা শিখেছি। মানে আমার মাথা ঠান্ডা হয়েছে, মোট কথা হচ্ছে এটা। আগে খুব অল্পতেই শর্ট টেম্পার ছিলাম, অনেক নেগেটিভ কথা নিতে পারতাম না, নিজের সমালোচনা নিতে পারতাম না। এখন সমালোচনাগুলোকে আমি আসলে শেখার, মানে এখান থেকে আমি কিছু শিখতে পারি, মানে আমার যে সমালোচনা হচ্ছে বা আমাদের গ্রুপের যে সমালোচনা হচ্ছে সেখান থেকে ভালোটা কি নেওয়া যায়, মানে মানুষের কথা থেকে ছেকে ভালো জিনিসগুলো নেওয়া শিখেছি। তো এটাই হচ্ছে কি আমার মনে হয় আমাদের এই গ্রুপটার মানে লার্নিং, যে আমাদেরকে ধৈর্যশীল করেছে, আমাদেরকে পজিটিভিটি শিখিয়েছে, আমরা পজিটিভিটি স্প্রেড করছি আসলে এখন, যেটা সত্যি কথা, মানে নেগেটিভ কথাগুলোকে আমরা পজিটিভলি স্প্রেড করে থাকি এখন, এটাই এই গ্রুপের কি বলবো সার্থকতা। আপুর কথাগুলো অনেক ভালো লাগলো, এখান থেকে আমাদেরও আসলে অনেক কিছু শেখার আছে, এবং আমি আশা করব যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখছিলেন তাদেরও এর মধ্যে থেকে অনেক কিছু নেয়ার আছে, কারণ সব লার্নিং গুলো তো আসলে হচ্ছে ধরে ধরে পয়েন্ট আকারে হয় না, অনেক সময় অন্য কারো এক্সপেরিয়েন্স থেকে বা কারো একটা ঘটনা থেকে আমরা কিন্তু নিজেরা অনেক কিছু লার্ন করতে পারি, অনেক কিছু নিতে পারি। একটা জিনিস এখানে একটু অ্যাড করি, যেমন আমাদের মেন্টালিটি অনেক মানে ব্রড হয়েছে এই গ্রুপটা খোলার পরে। যেমন আগে আপনি কখনো চিন্তা করতেন যে আপনার বাসার হরলিক্সের বয়াম বা ধরেন যে একটা খালি কৌটা, এগুলো সেল, মানে এগুলো কোথায় সেল হতো? ভাঙাড়ির দোকানে। এটা যে গ্রুপে সিকিং পোস্ট আসতে পারে, একটা মানুষের যে এটাও দরকার লাগতে পারে, একটা খালি ড্রাম, একটা খালি বালতি, এগুলো আমাদের মাইন্ডে ছিল না। এই সব পোস্ট যখন আমরা অ্যাপ্রুভ করি, অনেক মানুষ এসে বলে এটাও সেল করার জিনিস, এটাও সেল করতে হয়, এই সেল পোস্ট কিভাবে অ্যাডমিন প্যানেল অ্যাপ্রুভ করলো, খুব নেগেটিভ কমেন্ট আসে। কিন্তু আমরা কেন অ্যাপ্রুভ করি? আমাদের আসলে এখন আমাদের থিঙ্কিং লেভেলটা অনেক বাড়ছে। কিভাবে বলি, এটার সিকিং পোস্ট আসে যে কারো কাছে কি খালি জার আছে, কারো কাছে কি খালি ড্রাম আছে, কারো কাছে কি খালি বালতি আছে, কি করবে? গাছ লাগাবে, কি করবে, মানে অন্য একটা কিছু প্রিজার্ভ করবে। তখন আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ, এটা তো দরকার আসলে তাহলে ওনার। তখন কিন্তু আমরা এসএল পোস্টগুলো অ্যাপ্রুভ করা শুরু করেছি। তো আপনি আসলে জাজমেন্টাল হওয়া যাবে না। এই গ্রুপটা খোলার পরে আমাদের কাছে মনে হয়েছে কি, জাজমেন্টাল চিন্তাভাবনাগুলোকে বাদ দিতে হবে, যে আমি যেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি বা আমি যেই লেভেলে চিন্তা করছি, যে এটা সেল পোস্ট দিচ্ছে তার হয়তো থিঙ্কিং অফ লেভেল আলাদা, তো আমি তার হয়ে তখন চিন্তা করা শিখেছি, মানে শুধু নিজেরটা না, আমি অন্যের হয়ে চিন্তা করতে শিখেছি। আমি জাজমেন্টাল মন্তব্যগুলোকে বা জাজমেন্টাল চিন্তাভাবনাগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করতে পেরেছি এই গ্রুপটা খোলার পরে। অনেকেই পেরেছে, একটা ট্যাবু ভেঙেছে আসলে। মানুষ অনেকেই এখন আমাদের সাথে আমাদের হয়ে কথা বলে। যেমন আপনি যখন একটা বিয়ের লেহেঙ্গা সেল পোস্ট দিবেন,
অনেকেই আমাদের হয়ে কথা বলে যে কেন বিয়ের জিনিস সেল করা যাবে না। এটা তো আপনি ঘরে চুপচাপ বসায় রাখার থেকে এটাতে যদি একটা গরিব মানুষের উপকার হয়, একটা মধ্যবিত্তের উপকার হয়, যে কিনা ধরেন 50,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা বাজার থেকে কিনতে পারছে না, সে 10,000 টাকা দিয়ে এখান থেকে কিনতে পারছে, তো তার যদি উপকার হয় আপনার আলমারিতে এটা পড়ে থাকার থেকে, এটা তো তার জন্য ভালো। তো ওই যে সে যে তার হয়ে চিন্তা করছে, এই জাজমেন্টাল চিন্তা ভাবনা থেকে যে বের হয়ে আসছে, এটা একটা পজিটিভ সাইড। এটাই তো মানে উইন উইন সিচুয়েশন। হ্যাঁ, এটা একটা উইন উইন সিচুয়েশন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালো লাগলো আজকের এই আলোচনাটা, আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আবারও এরকম কোনো টপিক নিয়ে আপুর কাছে আমরা আসতে পারবো এবং আলোচনাগুলো করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।